সরকারি রাজেন্দ্র কলেজের সম্মান শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যাদের নন মেজর ইংলিশ রয়েছে সিলেবাসে, তাদেরকে আজকের সেশনে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে যারা স্নাতক পাস কোর্সে অধ্যয়ন করছো তাদের মধ্যে যারা ইংরেজি কম্পালসারি ইংরেজি বা নন মেজর ইংরেজি তোমাদের যাদের রয়েছে তাদের জন্য এই সেশনটি অত্যন্ত অর্থবহ হবে। আজকে আমি WH কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। এখানে বলে রাখা ভালো যে সম্মান শ্রেণীর প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ সহ মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থীরা এবং সেই সাথে উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও এই লেসনটি যদি গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করো এবং বোঝার চেষ্টা করো তাহলে এটি তোমাদের অত্যন্ত কার্যকর হবে। কারণ WH কোশ্চেন এমন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ইংরেজি ভাষার ক্ষেত্রে যেটার গুরুত্ব সহজে তোমাদেরকে বোঝানো তোমরা আশা করি উপলব্ধি করবে এবং এটার গুরুত্ব আসলেই অনস্বীকার্য। ইংরেজি ভাষায় সার্থক জ্ঞান অর্জন করতে হলে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে দক্ষতা অর্জন তো করতেই হবে, অন্যান্য রকমের যে সেন্টেন্স যেগুলো রয়েছে সেগুলোর উপরে দখল আনতে হবে। তো কোশ্চেন তৈরি করতে হয় কিভাবে, সেটির গুরুত্বকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না, সেটাকে অবমূল্যায়ন করা যাবে না। আমাদের দৈনন্দিন জীবনে বলা, লেখা, সামাজিক লেনদেন, পরীক্ষা দেয়া, বিভিন্ন ক্ষেত্রেই নানা রকম প্রশ্নবোধক বাক্যের প্রয়োজন হয়। তোমরা যখন কোনো ইন্টারভিউ বোর্ডে ভাইভা ভসির সম্মুখীন হবে তখন তোমাকে কিন্তু WH কোশ্চেন সম্পর্কে একটা সম্যক ধারণা রাখতে হবে। সার্বিকভাবে বলতে গেলে ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর জন্য WH কোশ্চেন সহ অন্যান্য যত রকমের প্রশ্ন আছে ইংরেজি সাহিত্যে, ইংরেজি ভাষায়, সেগুলোর উপর দক্ষতা অর্জন করতে হবে। তো সাধারণত কোশ্চেনকে মোট 3 ভাগে ভাগ করা যেতে পারে: ইয়েস নো কোশ্চেন, WH কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেন। এর প্রতিটা বিষয়ই তোমাদেরকে জানতে হবে। তো আজকে আমি মূলত WH কোশ্চেনের কিছু এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরবো এবং এগুলোকে কিভাবে WH কোশ্চেনে পরিণত করতে হয় সেটা বোঝাবো। তোমরা জানো যে WH কোশ্চেনে মূলত কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়া থাকে যে সেন্টেন্সগুলোকে কোশ্চেনে রূপান্তরিত করতে হয়। তো কাজেই এখানে আমি বিভিন্ন নিয়মের কতিপয় বাক্যের সমাবেশ ঘটিয়েছি এবং তোমাদেরকে এগুলো সার্থকভাবে বুঝিয়ে দিতে পারলে আশা করছি যে তোমরা এ সম্পর্কে বেশ কিছু ধারণা পাবে। তবে যেটা বিশেষভাবে প্রণিধানযোগ্য সেটি হচ্ছে যে অনুশীলন কিন্তু অব্যাহত রাখতে হবে, তা না হলে আজকে সাময়িকভাবে শিখবে আবার ভুলে যাওয়ার আশঙ্কা থেকে যাবে। এজন্য এই WH কোশ্চেনগুলো নিবিড়ভাবে চর্চা করবে, বিভিন্ন সময়ে অনুশীলন করবে এবং প্রয়োজনে একাধিকবার আমার এই লেকচারটি শুনবে। এভাবে তোমার মেমোরিতে এটিকে রেখে দেওয়াটা তোমার জন্য অনেক সহজতর হবে। যাই হোক, আমি শুরু করছি WH কোশ্চেনের কতিপয় এক্সাম্পল। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো প্রথমে বলা হবে, তারপরে এগুলোকে ইন্টারোগেটিভে WH এর মাধ্যমে ইন্টারোগেটিভে কিভাবে রূপান্তরিত করতে হয় সেগুলো তোমরা শিখবে। আসলে WH কোশ্চেন নামকরণটি হয়েছে, এই কোশ্চেনের শুরুতে W অথবা H থাকে এ কারণে। তোমরা জানো যে W তে হয় হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হুইচ মানে কোনটি, হু মানে কে, এই জাতীয়। আর H দিয়ে আমরা হাউ কথাটি লিখতে গেলে H দিয়ে শুরু করি। হাউ মানে কিভাবে, শুধু কিভাবেই নয়, আমি যদি কতগুলি জানতে চাই তখন হাউ মেনি, কি পরিমাণ, এটা জানতে হলে হাউ মাচ, এই জাতীয় শব্দের ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। তো প্রথম এক্সাম্পলটি শুরু করছি। হি ওয়েন্ট দেয়ার অন ফুট। হি ওয়েন্ট দেয়ার অন ফুট। সে সেখানে গিয়েছিল পায়ে হেঁটে। সে পায়ে হেঁটে সেখানে গিয়েছিল। এই বাক্যটিকে WH কোশ্চেনে রূপান্তর করতে হবে। বাক্যটিকে রূপান্তর ঠিক বলা যাবে না, এই বাক্যের বিপরীতে কোশ্চেনটা কি হবে। যদি কেউ জবাব দেয়
সে পায়ে হেঁটে কলেজে গিয়েছিল, সে পায়ে হেঁটে সেখানে গিয়েছিল, তাহলে প্রশ্নটি কি হবে? কিভাবে সে সেখানে গিয়েছিল। আরেকটি বিষয় লক্ষণীয় যে ডাব্লিউএইচ কোশ্চেনে যদি একাধিক প্রশ্ন করার সুযোগ থাকে সেটিও করা চলবে, তবে তোমাদের উচিত হবে সবচেয়ে গ্রহণযোগ্য প্রশ্নটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করা। যেহেতু এখানে বলা হচ্ছে যে সে পায়ে হেঁটে সেখানে গিয়েছিল, তাহলে প্রশ্নটা বোধহয় এভাবে করাই সমীচীন হবে যে কিভাবে সে সেখানে গিয়েছিল। তো কিভাবে ইংরেজি হাউ, তো কোনোভাবেই তোমরা এই ভুলটি করবে না। হাউ এর পরেই অনেকের হয়তো অভ্যাস হয়ে যায় যে হাউ এর পরে সাবজেক্ট নিয়ে আসার, কিন্তু আদতে সেটি হবে না। ডাব্লিউএইচটা লেখার পরেই মূলত হয়ে যাবে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার। অক্সিলিয়ারি ভার্ব যদি বাক্যে দেয়া থাকে মূলত আমরা সেটিই ব্যবহার করব, আর যদি দেয়া না থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাজ ব্যবহার করব, আর পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। তো ডাব্লিউএইচ কোশ্চেনের একটা সরল রৈখিক সূত্র তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা এটা মেমোরাইজ করবে এবং সারা জীবন মনে রাখার চেষ্টা করবে, এবং এই নিয়মের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ডাব্লিউএইচ কোশ্চেনগুলো মিলে যাবে। তো ডাব্লিউএইচ কোশ্চেনের ধাপগুলো কি কি? ডাব্লিউএইচ প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব। আবারও বলছি, ডাব্লিউএইচ এর পর হবে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। কোন কোন বাক্যে শুধু ডাব্লিউএইচ এর পরে আমরা যে অক্সিলিয়ারি ভার্বটা নিচ্ছি বা যে ভার্বটা নিচ্ছি পরে আরেকটি মূল ভার্ব হয়তো পাবে না, সেক্ষেত্রে ওভাবেই করবে। তাহলে এই ধারাবাহিকতাটি মনে রাখতে হবে, ডাব্লিউএইচ প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব। তো হি ওয়েন্ট দেয়ার অন ফুট, সে সেখানে পায়ে হেঁটে গিয়েছিল। তাহলে কিভাবে সে সেখানে গিয়েছিল? তোমরা সূত্রটি খেয়াল করো, আমি ইতোমধ্যেই তোমাদেরকে সূত্রটি সম্পর্কে অবহিত করেছি যে ডাব্লিউএইচ এর পরেই অক্সিলিয়ারি ভার্ব হবে। তাহলে হি ওয়েন্ট দেয়ার অন ফুট, হাউ হি ওয়েন্ট দেয়ার বললে কিন্তু ভুল হয়ে যাবে, বলতে হবে হাউ ডিড হি গো দেয়ার। আবার বলি, হি ওয়েন্ট দেয়ার অন ফুট, প্রথমে হাউ নিয়েছি, হাউ এর পরে অক্সিলিয়ারি ভার্ব ডিড হবে। কেন ডিড হবে? যেহেতু মূল ভার্ব ওয়েন্ট আছে। মনে রাখবে যে ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে মূল ভার্বের, সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডিড পাই। আর মূল ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে বা সাথে এস বা ইএস যুক্ত থাকে, সেক্ষেত্রে মূলত আমরা ডু অথবা ডাজ পাই। তাহলে আমরা কোশ্চেনটা তৈরি করলাম এভাবে, হাউ ডিড হি গো দেয়ার, সে সেখানে কিভাবে গিয়েছিল। পরের এক্সাম্পল, আই এম গোইং টু সুইচ ওভার টু দ্য নেক্সট এক্সাম্পল and try to understand. I have already provided you with the instruction and the modus operandi of making WH questions, so it will be easier on your part to comprehend the second one. তো দ্বিতীয়টিতে তোমাদের বলছি they will come tomorrow, তারা আগামীকাল আসবে। তাহলে প্রশ্ন হবে কি, কখন তারা আসবে? এখানে উত্তরটি দেয়া আছে, তাহলে এই উত্তরের জন্য প্রশ্নটি কি হবে? উত্তরটি দেয়া আছে যে তারা আগামীকাল আসবে, তাহলে প্রশ্নটি হবে যে কখন তারা আসবে। তো when will they come, লক্ষ্য করো ভালো করে, কেউ কেউ কিন্তু লিখে ফেলবে পরীক্ষায় যে when they will come যদি লেখো নম্বর 0। when এর পরে ডাব্লিউএইচ এর পরপরই অক্সিলিয়ারি ভার্বের ব্যাপারে সজাগ থাকতে হবে। they will come tomorrow, তারা আগামীকাল আসবে। তাহলে আমরা প্রশ্ন করছি এই আগামীকাল কথাটি উত্তরে আসে এরকম ভাবে যদি প্রশ্ন করি, এভাবে যদি প্রশ্ন করি যে কখন তারা আসবে, when will they come, ভুলেও কিন্তু when they will come বলা যাবে না। ডাব্লিউএইচ এর পরে অক্সিলিয়ারি ভার্ব, এই কথাটি স্মরণ রাখতে হবে। তাহলে when এর পরে নিলাম অক্সিলিয়ারি ভার্ব will, এরপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। তাহলে when will they come। আর আরেকটি কথা মনে রাখবে যে উত্তরের অংশটুকু প্রশ্ন থেকে বাদ যাবে, যেমন টুমরো, আমি তো প্রশ্নই করেছি কখন, তাহলে এই টুমরো কথাটি আর প্রশ্নের মধ্যে থাকছে না। তাহলে প্রশ্ন করতে হবে যে when will they come। I would like to switch over to the next one. I need 25 টাকা, আমার 25 টাকা প্রয়োজন, আমার 25 টাকা প্রয়োজন। তাহলে এখানে কোশ্চেন হবে কত টাকা তোমার প্রয়োজন। আরেকটি বিষয় তোমাদেরকে বুঝিয়ে বলি, সেটি হলো যে উত্তরের অংশে যদি আমি থাকে বা আমার থাকে, সেটা মূলত হয়ে যায় তুমি বা তোমার। কেন হয়? তোমরা জানো যে কেউ যদি আমি দিয়ে উত্তর করে, প্রশ্নকর্তা কিন্তু তুমি বা আপনি দিয়ে প্রশ্ন করবে, এজন্য আইটা হয়ে যাবে ইউ। মাই মানে আমার, সেটা হয়ে যাবে ইওর। মূলত এরকম হবে, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়, এটাই স্বাভাবিক। তাহলে এখানে যদি বলি যে
আই নিড 25 টাকা, আমার 25 টাকা প্রয়োজন। প্রশ্ন হবে তোমার কত টাকা প্রয়োজন। তো কত টাকা প্রয়োজন, কত টাকার ইংরেজি সবার জানা দরকার, তোমরা যারা ইংরেজি শিক্ষার্থী আছো। তাহলে এর ইংরেজি হলো হাউ মাচ মানি। ভুলেও কিন্তু হাউ মাচের পরে টাকা কথাটি রাখবে না। তাহলে আমার 25 টাকা প্রয়োজন, তোমার কত টাকা প্রয়োজন, হাউ মাচ টাকা বলা যাবে না, হাউ মাচ মানি ডু ইউ নিড। কেন ডু হলো, নিড হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা হাউ মাচ মানি ডু ইউ, তারপরে ডু এর পরে আইটা হয়ে গেল ইউ, নিড থেকে গেল, আর এই 25 টাকা উত্তরের অংশটি বাদ গেল। সো নোটিস কেয়ারফুলি, let us deal with the next one. I have kept the key on the table. আমি চাবিটি টেবিলের উপর রেখেছি, আমি চাবিটি টেবিলের উপর রেখেছি। তাহলে প্রশ্ন হবে কোথায় তুমি চাবিটি রেখেছো। প্রথমে ডব্লিউএস অংশ নিয়ে আসো। তুমি কোথায় চাবিটি রেখেছো না বলে আমি কোথায়টা আগে বললাম, তোমার সুবিধে হবে ডব্লিউএস লেখার ক্ষেত্রে। তাহলে আমি চাবিটি টেবিলের উপর রেখেছি, কোথায় তুমি চাবিটি রেখেছো। তাহলে হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য কি। এখানে লক্ষ্য করো, মজার বিষয় হলো যে পূর্বে যেগুলো বলেছি সেগুলোতে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া ছিল না, কিন্তু এই বাক্যটিতে দেয়া আছে। তো যখন অক্সিলিয়ারি ভার্ব দেয়া থাকে মূলত সেটিই ব্যবহার করতে হয়। আর যদি পার্সনের কারণে পরিবর্তন হয় সেটা ভিন্ন কথা। যেমন আই এর পরে এম বসে, ইউ নিলে পরে তো আর এম হবে না, তখন আর হবে। কিন্তু এখানে আই এর পরেও হ্যাভ বসবে, আবার ইউ এর পরেও হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ কেপ্ট দ্য কি অন দ্য টেবল, আমি চাবিটি টেবিলের উপর রেখেছি। তুমি কোথায় চাবিটি রেখেছো, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য কি। তাহলে তোমরা বুঝেছো যে অন দ্য টেবিল বাদ গেল কেন, কোথায় রেখেছো, উত্তর হচ্ছে টেবিলের উপরে। তাহলে অন দ্য টেবিল তো আর প্রশ্নের মধ্যে থাকবে না, তাহলে উত্তরের অংশ প্রশ্ন থেকে বাদ যাবে। I was absent because of my absence. Absence হবে না, illness. I was absent, আমি অনুপস্থিত ছিলাম, because of my illness, আমার অসুস্থতার কারণে। কোশ্চেন হবে যে কেন তুমি অনুপস্থিত ছিলে। তাহলে হোয়াই, এখানে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ আছে, কিন্তু আমি আইটাকে যেহেতু ইউ এ রূপান্তর করব, এজন্য ওয়াজ হয়ে যাবে ওয়ার। ইউ এর পরে তো আর ওয়াজ বসবে না, এটুকু লক্ষ্য করতে হবে। মূলত আমরা অক্সিলিয়ারি ভার্ব ওটি নিচ্ছি, কিন্তু একটু ঘুরিয়ে, কারণ আমার সাবজেক্ট পরিবর্তন হচ্ছে। তাহলে হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট, অর্থটা হলো কি যে তুমি কেন অনুপস্থিত ছিলে। হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট। দে হ্যাভ বিন ওয়েটিং ফর হাফ অ্যান আওয়ার, তারা আধা ঘন্টা যাবত অপেক্ষা করছে। তারা আধা ঘন্টা যাবত অপেক্ষা করছে। প্রশ্ন হবে কতক্ষণ যাবত তারা অপেক্ষা করছে। হাউ লং হ্যাভ দে বিন ওয়েটিং। এখানে তোমাদের একটা অতীব গুরুত্বপূর্ণ কথা বলছি, হ্যাভ বিন ছিল, তাহলে আমি হ্যাভ বিন দে বললাম না কেন, হ্যাভ দে বিন বললাম না কেন, বললাম কেন। তাহলে লক্ষ্য করবে যে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব আগের অংশ সাবজেক্টের আগে বসবে, পরের অংশ সাবজেক্টের পরে বসবে। এটা বিশেষভাবে লক্ষ্য করতে হবে। তাহলে দে হ্যাভ বিন ওয়েটিং ফর হাফ অ্যান আওয়ার, তারা আধা ঘন্টা যাবত অপেক্ষা করছে। তাহলে তারা কতক্ষণ যাবত অপেক্ষা করছে। হাউ লং হ্যাভ বিন দে বলা চলবে না, দে হলো সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্বের একটা অংশ হলো হ্যাভ আর একটি অংশ বিন। যখন অক্সিলিয়ারি ভার্বের দুটো অংশ থাকে, প্রথম অংশ সাবজেক্টের আগে, পরের অংশ সাবজেক্টের পরে চলে যায় প্রশ্নবোধক বাক্য তৈরির ক্ষেত্রে। তাহলে হাউ লং হ্যাভ দে বিন ওয়েটিং, তারা কতক্ষণ যাবত অপেক্ষা করছে। নেক্সট ওয়ান, আই গো টু ঢাকা 4 টাইমস এ মান্থ, আমি মাসে 4 বার ঢাকা যাই। আই গো টু ঢাকা 4 টাইমস এ মান্থ। তাহলে এখানে কোশ্চেন হবে তুমি কি হারে বা কতবার ঢাকা যাও। তো কি হারে বা কতবারের একটা উন্নত ইংরেজি হাউ অফেন, OFTEN। তাহলে হাউ অফেন গো আছে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি হবে, ডু হবে। হাউ অফেন ডু ইউ, আমি আগেই বলেছি যে অক্সিলিয়ারি ভার্ব দেয়া না থাকলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু ডাজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড নিতে হবে। তাহলে কোশ্চেন আইটা ইউ হয়ে যাবে যে তুমি কি হারে ঢাকা যাও বা কতবার ঢাকা যাও। হাউ অফেন ডু ইউ গো টু ঢাকা। ইট ইজ 12:30, এখন 12:30, এখন সময় 12:30। তাহলে প্রশ্ন হবে যে এখন কয়টা বাজে, এখন কটা বাজে, বা এখন সময় কত। এর উত্তরটা, কোশ্চেনটা কি হয়ে যাবে, হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও। তো তোমাদেরকে সময় সম্বন্ধে দুটি বিষয় বলে রাখি। যখন আমরা ঘড়িতে কটা বাজে এই বিষয়টি যখন জানতে চাইবো, ঘড়িতে কটা বাজে জানতে চাইলে হোয়াট টাইম দিয়ে কোশ্চেন করতে হবে। আর যদি আমরা সময়ের পরিমাণ জানতে চাই, যেমন কতক্ষণ যাবত তুমি এখানে অপেক্ষা করছো, কতক্ষণ যাবত ক্লাস হচ্ছে,
এই কতক্ষণ যাবতের বেলায় কোশ্চেন করতে হবে হাউ লং দিয়ে, কতক্ষণ যাবতের বেলায় হাউ লং দিয়ে, আর ঘড়িতে কটা বাজে এটা জানতে হলে হোয়াট টাইম দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে ইট ইজ 12:30, এখন 12:30, কোশ্চেন হবে হোয়াট টাইম ইজ ইট নাও। তো এখানেও কিন্তু আমি সূত্র ঠিক রেখেছি যে হোয়াট টাইম ইট ইজ হবে না ইজ ইট হবে, ইট হলো সাবজেক্ট, তাহলে ডব্লিউএস এর পরে তো আর সাবজেক্ট নয়, ডব্লিউএস এর পরে অক্সিলিয়ারি ভার্ব তারপরে সাবজেক্ট, তাহলে হয়ে যাবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন সময় কত। দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন সিলেট, সেমিনার অনুষ্ঠিত হয়েছিল সিলেটে। বুঝতেই পারছো যে প্রশ্ন হবে জায়গাকে কেন্দ্র করে, যে কোথায় সেমিনারটি অনুষ্ঠিত হয়েছিল। আর যদি বলি যে সিলেটে কি অনুষ্ঠিত হয়েছিল, সেটাও কোশ্চেন হবে বটে, সেটা একটু দুর্বল কোশ্চেন হবে, তোমরা উন্নত প্রশ্নটি নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা ইংরেজিতে পাচ্ছি কি হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, কোন ক্রমেই হোয়ার দ্য সেমিনার ওয়াজ হেল্ড এভাবে তোমরা বলবে না। হোয়ার এর পরে আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি ডব্লিউএস এর পরে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। তাহলে আমি হোয়ার এর পরে যদি সেমিনার নেই তাহলে সাবজেক্ট নিয়ে ফেললাম, সেটি কিন্তু চলবে না। তাহলে কোশ্চেন করছি যেহেতু সেমিনারটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, সেমিনারটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল। Let us shift your focus on the second sentence and try to understand it clearly. The book was published in 1953. বইটি 1953 সালে প্রকাশিত হয়েছিল। বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে, তো সেটা হলেও এখানে কিন্তু ওয়াজ দিয়ে একটা অক্সিলিয়ারি ভার্বের আমরা অস্তিত্ব লক্ষ্য করছি। কাজেই তুমি যদি সূত্রবদ্ধভাবে সূত্রকে অনুসরণ করে করে যাও, এটিও মিলে যাবে। The book was published in 1953 হয়ে যাবে যে when was the book published, ইডি কিন্তু থেকে যাবে, এখানে প্যাসিভ ভয়েসে আছে। The girl usually gets up at 5 am, বালিকাটি সচরাচর সকাল 5টায় ভোর 5টায় ঘুম থেকে ওঠে। কোশ্চেন হবে যে বালিকাটি সচরাচর কখন ঘুম থেকে ওঠে। তো when does the girl, এখানে gets up আছে, তাহলে হয়ে যাবে when does the girl usually get up at 5 am, এটুকু বাদ যাবে। আর আরেকটি কথা মনে রাখতে হবে যে ডব্লিউএস এর কোশ্চেনের শেষে কিন্তু কোশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। They went to Dhaka to attend a seminar, তারা ঢাকায় গিয়েছিল একটা সেমিনারে যোগদান করতে। হয়ে যাবে যে কেন তারা ঢাকা গিয়েছিল, তাহলে why they লিখলে চলবে না, why did they, এই যে went আছে আমরা অক্সিলিয়ারি ভার্ব did পেলাম। when না, এখানে কেনর জবাব আমরা খুঁজবো, তাহলে why did they go to ঢাকা, তারা কেন ঢাকা গিয়েছিল। আর টু অ্যাটেন্ড এ সেমিনার এটুকু বাদ যাবে উত্তরের অংশ। হিজ ফাদার আর্নস 20,000 টাকা পার মান্থ, তার পিতা প্রতি মাসে 20,000 টাকা আয় করেন। তোমাদের বলেছি কি বলিনি, তো যাই হোক লক্ষ্য করো যে টাকার পরিমাণ জানতে হলে টাকার পরিমাণ দিয়ে একটা করানো হয়েছে, তো এটা হাউ মাচ দিয়ে করতে হবে। তাহলে তার পিতা প্রতি মাসে কত আয় করেন, হাউ মাচ মানি, হাউ মাচ টাকা বলবে না, বলবে হাউ মাচ মানি হিজ ফাদার হবে না ডাজ হবে, ডাজ, হাউ মাচ মানি ডাজ হিজ ফাদার আর্ন পার মান্থ। এরপর হলো দেয়ার আর 11 প্লেয়ার্স ইন এ ফুটবল টিম, একটা ফুটবল দলে 11 জন খেলোয়াড় আছে। কোশ্চেন হবে একটা ফুটবল দলে কতজন খেলোয়াড় আছে, তাহলে সংখ্যা জানতে গেলে কিন্তু হাউ মেনি, পরিমাণ জানতে গেলে হাউ মাচ, তাহলে হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন এ ফুটবল টিম। I would like to deal with the next one. It is 9:45. এখন কোয়ার্টার মানে সিকি মানে বুঝতে পারছো এখানে 15 মিনিটকে বোঝানো হচ্ছে। এখন 10টা বাজতে 15 মিনিট বাকি, তাহলে এটাও যথারীতি ওভাবে হবে যে হোয়াট টাইম ইজ ইট, আর যদি নাও কথাটি থাকে তখন নাও নিতে হবে, এখানে নেই কাজেই দরকার নেই, হোয়াট টাইম ইজ ইট। আই হ্যাভ কাম ফ্রম সিঙ্গাপুর, আমি সিঙ্গাপুর থেকে এসেছি। তাহলে এখানে কিন্তু কোশ্চেন হবে তুমি কোথায় এসেছো না কোথা থেকে এসেছো। কোথা থেকে হলে শেষে একটা ফ্রম দিতে হবে, মানে শুধু হোয়ার দিয়ে করলেই চলবে না। তাহলে তুমি কোথা থেকে এসেছো, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, কোথা থেকে বেলায় শেষে ফ্রম দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। এরপর আমরা যাচ্ছি কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, একটি ব্যতিক্রমধর্মী। হু দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন সাবজেক্ট নিজেই প্রশ্ন থেকে বাদ যাবে, এক্ষেত্রে কিন্তু অতিরিক্ত অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হবে না। তাহলে কলম্বাস ডিসকভার্ড আছে, তুমি যদি হুর পরে ডিড নাও, আমি আবারও সতর্ক করছি তোমরা যখন হু দিয়ে প্রশ্ন করবে সাবজেক্ট নিজেই বাদ যাবে, কাজেই তখন আর বাড়তি ডিডের প্রয়োজন নাই, তখন বলবে সরাসরি হু ডিসকভার্ড আমেরিকা। হি আস্কড মি 6 কোশ্চেনস, তিনি আমাকে 6টি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। কোশ্চেন হবে যে তিনি আমাকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। তো তোমরা জেনে গেছো যে কি পরিমাণ হলে বা টাকার পরিমাণ হলে হাউ মাচ, আর কতগুলো
বা কতজন, এক্ষেত্রে হাউ মেনি। তাহলে তিনি আমাকে 6টি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, কোশ্চেন করতে হবে তিনি আমাকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। হাউ মেনি কোশ্চেন্স, তার মানে কি কতগুলো প্রশ্ন। এরপর কি হি হবে? না, কোনোভাবেই না। হাউ মেনি কোশ্চেন্স ডিড হি, যেহেতু আস্কড আছে তাহলে পাস্ট ফর্ম, ভার্বের অক্সিলারি ভার্ব, এখানে আমরা আস্কডের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব ডিড পাচ্ছি। হাউ মেনি কোশ্চেন্স ডিড হি আস্ক ইউ, মি আছে ইউ করে দিলাম, যে তিনি তোমাকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। আরেকটি দিয়ে শেষ করব, রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক, রাজশাহী রেশমের জন্য বিখ্যাত। এই কথাটিকে আমরা যদি বাংলায় প্রশ্ন করি তাহলে আমরা প্রশ্ন করব যে রাজশাহী কিসের জন্য বিখ্যাত, অথবা আরেকটি ভাবে করা যায় যে রাজশাহী কেন বিখ্যাত। তো আমি দুভাবেই, দুটি অপশনই তোমাদের যাতে প্র্যাকটিস করতে পারো, দুটোকে আমি অনুমোদন করছি এখানে। তাহলে রাজশাহী রেশমের জন্য বিখ্যাত, আমরা বলবো যে হোয়াট, হোয়াট ফর মানে কিসের জন্য, সেই ফরটাকে আমরা শেষে নেব। রাজশাহী কিসের জন্য বিখ্যাত, তাহলে হোয়াটের পরে অক্সিলারি ভার্ব হোয়াট ইজ, এইবার সাবজেক্ট হোয়াট ইজ রাজশাহী, এরপরে ফেমাস শব্দটি বসিয়ে দাও। তবে এটুকুই নয়, শেষে ফর পর্যন্ত নিতে হবে, কারণ কিসের জন্য বিখ্যাত জানতে গেলে হোয়াট দিয়ে শুরু, শেষে ফর। তবে এটিকে অন্যভাবেও করা যেতে পারে, তুমি যদি হোয়াই দিয়ে করো, হোয়াই মানে কেন, যদি বলি যে রাজশাহী কেন বিখ্যাত, তখন কিন্তু ফর নেওয়া চলবে না, তখন শুধু এভাবে করবে যে হোয়াই ইজ রাজশাহী ফেমাস। সো dear students, I think that from my deliberation or from my speech you have been able to understand some of the key points, some of the important points regarding the solution of WS questions. I think that you will have to practice more and more if you want to achieve command, if you want to gain specific knowledge, if you want to have specific knowledge with regard to the solution in this regard. So you will have to practice more and more so that it becomes easier on your part to solve. I extend my thanks to each and every student. With these few words, I am going to wrap up my session. Thank you very much.